হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। বাঙালির ড্রয়িং রুমে, চায়ের আড্ডায় বা ছোটবেলার গল্পের বইয়ে অথবা টিভির পর্দায় যে মানুষটার অবাধ যাতায়াত, ইতিহাসের পাতায় খুঁজলে তাকে কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, গোপাল ভাঁড়েরই কথা বলছি। 300 বছর ধরে যে মানুষটা আমাদের হাসিয়ে আসছেন, খোদ মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার হাজার হাজার পৃষ্ঠার দলিলে তার নামের একটা অক্ষরও নেই। কিন্তু কেন? রাজা কি ইচ্ছা করে মুছে দিয়েছিলেন তার সবচেয়ে কাছের বন্ধুকে? নাকি গোপাল ভাঁড় কোনো গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে চিরতরে হারিয়ে গিয়েছিলেন ফাঁসির মঞ্চে? নাকি গোপাল ভাঁড় বলে আসলে কোনো মানুষের অস্তিত্বই কোনোদিন ছিল না? রক্ত মাংসের মানুষ, নাকি পরাধীন বাঙালির তৈরি করা এক কাল্পনিক প্রতিবাদের স্বর? আজ আমরা খুলব 300 বছরের পুরনো এক ঐতিহাসিক রহস্যের জট। আপনারা দেখছেন বঙ্গদর্পণ, সাথে রয়েছি আমি দীপ। তাহলে চলুন শুরু করা যাক। সময়টা 1754 সাল। বাংলার বুকে তখন ইতিহাসের পট পরিবর্তনের হাওয়া। কৃষ্ণনগর রাজবাড়ি একেবারে সরগরম। মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় বিশেষ অধিবেশন চলছে। সভাকবি রায় গুণাকর ভারতচন্দ্রও আছেন, সাধক রামপ্রসাদও আছেন, চারিদিকে রত্নের ছড়াছড়ি। কিন্তু আমাদের প্রিয় গোপাল ভাঁড়, সে কোথায়? রাজবাড়ির মহাফেজখানা, মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় যারা আছেন সবার নাম এখানে রেজিস্ট্রি করা রয়েছে। কে কত টাকা বেতন পান, কে কত জমি পেয়েছে, কে কি পুরস্কার নিয়েছে, সবকিছু একেবারে নিখুঁত হিসেব। সেখানে ভারতচন্দ্রের নাম আছে, রামপ্রসাদেরও নাম আছে, এমনকি বাজনাদারেরও নাম পর্যন্ত রয়েছে। কিন্তু রাজার সবচেয়ে কাছের লোক, বিপদে আপদে মহারাজার ত্রাতা, তার প্রিয় গোপাল ভাঁড়ের নাম একেবারে বেমালুম গায়েব। গোপাল ভাঁড়ের রহস্যের সমাধান করতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে 1740 সালে। বাংলার নবাব তখন আলীবর্দী খাঁ। তার সাম্রাজ্যের রাজধানী মুর্শিদাবাদ। সেখানেই থাকতেন আনন্দরাম নামে এক নাপিত। বংশ পরম্পরায় নাপিত হলেও নবাবের কাছে ঘনিষ্ঠতার কারণে তিনি হয়ে উঠলেন রীতিমতো জায়গিরদার। এই আনন্দরামের ছেলে ছিলেন দুলাল চাঁদ। শোনা যায় এই দুলাল চাঁদ নাকি একবার নবাবের আদরের নাতি ছোট্ট সিরাজউদ্দৌলাকে এক ভয়ানক অসুখ বা মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন। এই দুলাল চাঁদের ছিল 2 ছেলে, কল্যাণ আর একজন আমাদের গল্পের নায়ক গোপাল। অর্থাৎ প্রচলিত লোককথা অনুযায়ী গোপাল ভাঁড় ছিলেন জাতিতে নাপিত। মুর্শিদাবাদ থেকে এবার চলুন হুগলিতে। আলীবর্দী খাঁ যখন বাংলার নবাব, তখন নদিয়ায় রাজা কৃষ্ণচন্দ্র রায়। তার সমসাময়িক ছিলেন খানাকুলের জায়গিরদার কৃষ্ণকান্ত বন্দ্যোপাধ্যায়। ও হ্যাঁ, যিনি রাজা রামমোহন রায়ের প্রপিতামহ ছিলেন। এই কৃষ্ণকান্তের কাছারিতেই চাকরি করতেন গোপালের বাবা দুলাল চাঁদ। মহারাজ কৃষ্ণচন্দ্র আর কৃষ্ণকান্তের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব। কৃষ্ণচন্দ্র নাকি মাঝে মধ্যে হাওয়া বদলের জন্য যেতেন সেই খানাকুলে। আর সেইখানেই একদিন রাজার চোখে পড়ে যায় এক আশ্চর্য তরুণ। সে যেমন বুদ্ধিমান তেমন স্পষ্টবাদী, আর কথায় যেন হাসির ফোয়ারা ছোটে। এই তরুণটি হলো গোপাল। গোপালের রসবোধ আর উপস্থিত বুদ্ধিতে মুগ্ধ হয়ে রাজা কৃষ্ণচন্দ্র তাকে সোজা নিয়ে এলেন নিজের রাজধানী কৃষ্ণনগরে। সময়ের সঙ্গে নিজের প্রখর মেধায় গোপাল হয়ে উঠলেন রাজা কৃষ্ণচন্দ্রের সভার অন্যতম উপদেষ্টা আর রাজার অর্থ ভাণ্ডারের প্রধান। সেই থেকেই তার নাম হলো গোপাল ভাণ্ডারী। আর এই ভাণ্ডারী শব্দটাই মানুষের মুখে মুখে অপভ্রংশ হয়ে দাঁড়িয়ে গেল গোপাল ভাঁড় হিসেবে। তাহলে তো বোঝাই যাচ্ছে গোপাল সত্যি সত্যি ছিলেন রাজার এত কাছের মানুষ, রাজ্যের ভাণ্ডারী, কিন্তু তবুও কেন রাজসভার খাতায় তার নাম নেই? বাংলার আকাশে তখন দুর্যোগের ঘনঘটা। সিংহাসনে বসেছেন তরুণ নবাব সিরাজউদ্দৌলা। কিন্তু তাকে সিংহাসনচ্যুত করার জন্য ভেতরে ভেতরে শুরু হয়ে গেছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে জোট বেঁধেছে মীর জাফর, ঘাসেটি বেগম,
জগৎ শেঠ উমিচাঁদ আর নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায়। রাজসভার সবাই যখন মহারাজার এই সিদ্ধান্তকে সমর্থন করছেন, তখন বেঁকে বসলেন একমাত্র একজন, তিনি গোপাল। সভা শেষে গোপাল মহারাজের সঙ্গে একান্তে দেখা করলেন। স্পষ্ট গলায় বললেন, মহারাজ, ইংরেজদের বিশ্বাস করবেন না। ইংরেজরা ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। তাদের স্বার্থে আঘাত লাগলে তারা আপনার সমস্ত উপকার ভুলে গিয়ে আপনাকেও শুলে চড়াতে পিছোপা হবে না। মির্জাফরের দলে যোগ দিয়ে দয়া করে বাংলার সর্বনাশ ডেকে আনবেন না। কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্র নিজের সিদ্ধান্তে অনড়। একজন সামান্য ভাঁড় হয়ে রাজাকে রাজনীতি শেখাতে এসেছে। রাজা বিদ্রুপ করে গোপালকে এক অদ্ভুত শর্ত দিলেন। বললেন, তুমি যদি নবাব সিরাজউদ্দৌলার সামনে গিয়ে তাকে মুখ ভেঙচি কেটে আসতে পারো, তাহলে আমি আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখব। রাজার শর্ত শোনা মাত্র গোপাল রওনা হলেন মুর্শিদাবাদে। কিন্তু নবাবের রাজপ্রাসাদে তো আর চাইলেই ঢোকা যায় না। প্রহরীরা তাকে আটকে দিল। অনেক বুঝেও যখন কাজ হলো না, তখন গোপাল এক অদ্ভুত কাণ্ড করে বসল। আচমকা এক প্রহরীর হাতে সজোরে কামড় বসিয়ে দিল। আর ফল যা হওয়ার তাই হলো। প্রহরীরা তৎক্ষণাৎ তাকে বন্দি করে বিচারের জন্য নিয়ে গেল খোদ নবাব সিরাজউদ্দৌলার দরবারে। নবাব সিরাজউদ্দৌলা রেগে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি উদ্দেশ্যে তুমি মুর্শিদাবাদ শহরে এসেছো, আর আমার সাথে দেখাই বা করতে চাইছিলে কেন? গোপাল কোনো উত্তর দিল না, শুধু নবাবের চোখের দিকে তাকিয়ে আচমকা জিভ বের করে এক বিশাল ভেঙচি কাটল। ভরা দরবারে একজন সামান্য প্রজার এমন স্পর্ধা! নবাব রাগে অগ্নিশর্মা হয়ে সঙ্গে সঙ্গে গোপালকে কারাগারে বন্দি করার আদেশ দিলেন। সেই রাতেই গোপালের সঙ্গে দেখা করতে এলেন মির্জাফর। গোপাল তখন শান্ত অথচ দৃঢ় গলায় তাকে বললেন, আমি এসেছি তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে, কিন্তু আমি কিচ্ছু বলবো না, কারণ তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিলে আমার মহারাজা কৃষ্ণচন্দ্র ফেঁসে যাবেন। নবাব তাকে সরিয়ে দেবেন, আর আমি চাই না যে আমার অন্নদাতা তার ক্ষমতা হারান। কিন্তু মির্জাফর ছিলেন চরম ধূর্ত। তিনি ভাবলেন, এই লোক আজ চুপ আছে, কাল যদি নবাবের কাছে আবার মুখ খুলে দেয়। ভয় পেয়ে গেলেন মির্জাফর। গোপালকে চিরতরে চুপ করিয়ে দেওয়ার জন্য তিনি ছলে বলে কৌশলে নবাবকে বুঝিয়ে গোপালের ফাঁসির ব্যবস্থা করলেন। ফাঁসির দিনও চলে এলো। মৃত্যুর সামনে দাঁড়িয়ে গোপাল একেবারে নির্বিকার। নবাব সিরাজউদ্দৌলা তার শেষ ইচ্ছা জানতে চাইলেন, কিন্তু এইবারও কোনো উত্তর না দিয়ে গোপাল নবাবকে আবার ভেঙচি কাটলেন। গোপালের এই অবস্থা দেখে নবাবের বোধহয় খানিকটা মায়াই হলো। তিনি ভাবলেন, এ তো কোনো চক্রান্তকারী নয়, এ তো এক বদ্ধ উন্মাদ। একজন পাগলকে কি আর ফাঁসি দেওয়া যায়? নবাব গোপালকে মুক্তি দিলেন। সম্পূর্ণ নিজের বুদ্ধির জোরে রাজা কৃষ্ণচন্দ্রের শর্ত অক্ষরে অক্ষরে পালন করে গোপাল ফিরে এলেন কৃষ্ণনগরে। রাজাকে সবিস্তারে জানালেন সব। কিন্তু দুর্ভাগ্য, সবকিছু শোনার পরেও রাজা কৃষ্ণচন্দ্র তার সিদ্ধান্তে অটল রইলেন। তিনি ইংরেজদের পক্ষই নিলেন। গভীর অভিমানে গোপাল সেই রাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে চিরবিদায় নিলেন। তারপর গোটা বাংলায় তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। গল্প কথায় গোপালের বিদায় তো এখানেই হলো, কিন্তু আসল রহস্য এইখানে নয়, অন্য জায়গায়। যে মানুষটা আজও বাঙালির ড্রয়িং রুমে এতখানি প্রাসঙ্গিক, ইতিহাসের পাতায় তার টিকি অবধি দেখা পাওয়া যায় না কেন? রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি রায় গুণাকর ভারতচন্দ্র থেকে শুরু করে রাজবাড়ির হাজার হাজার পৃষ্ঠার দলিল, কোথাও গোপালের নাম নেই। প্রচলিত তথ্য বলছে গোপাল ভাঁড়ের আসল নাম ছিল গোপালচন্দ্র প্রামাণিক। বিভিন্ন সূত্র থেকে জানা যায় 1701 সালের 23শে সেপ্টেম্বর নদিয়ার ঘূর্ণিতে তার জন্ম, আর মৃত্যু 1767 সাল নাগাদ। কৃষ্ণনগরে গেলে ঘূর্ণি মোড়ে গোপালের এক বিশাল আবক্ষ মূর্তি আজও আমাদের চোখে পড়ে। টাক মাথা, নাদুস নুদুস চেহারা, চোখে সেই চেনা দুষ্টু মিষ্টি হাসি। এমনকি 20 শতকের গোড়ার দিকে কলকাতার নগেন্দ্রনাথ দাস নামে এক ভদ্রলোক দাবিও করেছিলেন তিনি খোদ নাকি গোপাল ভাঁড়ের বংশধর।
প্রমাণ হিসেবে তিনি এক বিশাল বংশ তালিকাও পেশ করেন। এত কিছু দেখার পর অবিশ্বাস করার তো কোনো কারণই থাকে না যে গোপাল ভাঁড় সত্যি ছিলেন। কিন্তু ইতিহাসের আদালতে শুধু বিশ্বাসে কাজ হয় না, প্রমাণ চাই। চলুন ফিরে যাই গোপালের সমকালীন যুগে, দেখি সেখানে কোনো প্রমাণ বা নথি কোনো কিছু আছে কিনা। ইতিহাসের পাতায় আমাদের প্রথম সাইলেন্ট উইটনেস হলেন রায় গুণাকর ভারতচন্দ্র। তিনি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার অন্যতম রত্ন এবং সভাকবি। 1752 কি 53 সালে তিনি রাজার আদেশে অন্নদামঙ্গল কাব্য রচনা সম্পন্ন করেন। তখন কৃষ্ণচন্দ্রের বয়স 42 বছর। পলাশীর যুদ্ধের মাত্র 5 বছর বাকি তখন। হিসেব মতো এই সময় গোপাল ভাঁড় রাজসভার নিয়মিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিলেন। ভারতচন্দ্র তার কাব্যে কৃষ্ণচন্দ্রের রাজসভার একটা নিখুঁত আর বিস্তারিত বর্ণনাও দিয়েছিলেন। দেওয়ান, পেশকার, পণ্ডিত, বৈদ্য, কবি, সেনাধ্যক্ষ সবার নাম ছন্দে ছন্দে উঠে এসেছে। এমনকি শঙ্কর তরঙ্গ নামে এক ভাঁড়ের কথাও তিনি লিখেছেন। অথচ আশ্চর্যের বিষয়, রাজার সবচেয়ে প্রিয় পাত্র ছায়াসঙ্গী গোপাল ভাঁড়কে নিয়ে ভারতচন্দ্র একটা শব্দ খরচ করেননি। কিন্তু কেন? অনেকে বলেন ভারতচন্দ্র হয়তো গোপালকে হিংসে করতেন। কিন্তু রাজার আদেশে যে কাব্য লেখা হচ্ছে সেখানে রাজার সবচেয়ে প্রিয় বন্ধুর নাম বাদ দেওয়ার সাহস কি কোনো সভাকবির থাকতে পারে? আচ্ছা, না হয় ধরেই নিলাম ভারতচন্দ্র হিংসা করেই নাম লেখেননি, কিন্তু রাজসভার দলিলে কি আছে? মহারাজা কৃষ্ণচন্দ্র তো আর কোনো রূপকথার রাজা নন। তিনি 1728 থেকে 1782 পর্যন্ত রাজত্ব করেছেন। তার রাজসভার পাই টু পাই হিসাব লিখে রাখা থাকতো। কাকে কত জমি দেওয়া হলো, কাকে কত টাকা বৃত্তি দেওয়া হলো, সব নথিবদ্ধ থাকতো। আধুনিক ইতিহাসবিদরা সেই হাজার হাজার পৃষ্ঠার দলিল ঘেঁটে দেখেছেন। সেইখানে ভারতচন্দ্রকে মূলাজোর গ্রাম দেওয়ার দলিলও রয়েছে, রামপ্রসাদের নামও আছে, শঙ্কর তরঙ্গের নামও আছে। কিন্তু অদ্ভুতভাবে গোপাল ভাঁড় বা গোপালচন্দ্র নাই নামে কাউকে 1 কাঠা জমি বা 1 টাকা বৃত্তিও প্রদান করার কোনো রেকর্ড নেই। সেকালের সমাজে জাতপাতের ভেদাভেদ ছিল প্রবল। একজন নিচু জাতের নাপিত যে অল্প শিক্ষিত, সে কিনা মহারাজের সবচেয়ে কাছের মানুষ। রাজবাড়ির অন্দরে তার অবাধ যাতায়াত। এই ঈর্ষা থেকেই কি সমকালীন কবি আর পণ্ডিতেরা একজোট হয়ে গোপালের নাম নিশানা ইতিহাস থেকে মুছে দিয়েছিলেন? সমকালীন দলিলে তো গোপালের নাম মিলল না, কিন্তু পরবর্তী ইতিহাস চর্চায় কি আমরা গোপালকে খুঁজে পেয়েছি? এই ক্ষেত্রে 3টি বই ভীষণ গুরুত্বপূর্ণ: ক্ষিতীশ বংশাবলী চরিত, নবদ্বীপ কাহিনী এবং নদিয়া কাহিনী। প্রচলিত তথ্য বলছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির দেওয়ান কার্তিকেয় চন্দ্র রায় 1785 সালে লেখেন ক্ষিতীশ বংশাবলী চরিত। সময়টা গোপাল গত হওয়ার বেশ অনেকটাই পরে। এই বইতে প্রথমবার স্পষ্টভাবে লেখা হলো যে গোপাল ভাঁড় সত্যি ছিলেন। তিনি জাতিতে নাপিত ছিলেন এবং থাকতেন শান্তিপুরে। দেওয়ানজি আরও লিখলেন, গোপালের কোনো বংশধর নেই, তার বংশ সেই সময়তেই লোপ পেয়েছে। রাজবাড়ির খোদ দেওয়ানের লেখা বই, সুতরাং এটা তো অথেন্টিক মনে হওয়াটা খুব স্বাভাবিক, তাই না? কিন্তু গল্পের টুইস্ট এলো ঠিক এর পরে। দেওয়ানজির বই প্রকাশ্যে আসার বছরখানেক পর 1927 সালে নগেন্দ্রনাথ দাস লিখলেন নবদ্বীপ কাহিনী। তিনি দাবি করে বসলেন যে দেওয়ানজি সম্পূর্ণ ভুল লিখেছেন। গোপালের বংশ মোটেও লোপ পায়নি, স্বয়ং নগেন্দ্রনাথই নাকি গোপালের বংশধর। তিনি একটা বিশাল বংশ তালিকা প্রকাশ করে বসলেন। গোপালের আসল নাম গোপাল চন্দ্র নাই। মহারাজা নাকি গোপালকে হাস্যার্ণব ও ভাণ্ডারী উপাধি দিয়েছিলেন। সমকালীন পণ্ডিতেরা ঈর্ষান্বিত হয়ে তাকে গোপাল ভাঁড় বানিয়ে দেয়। প্রমাণ হিসেবে নগেন্দ্রনাথ সভাকবি ভারতচন্দ্রের বিদ্যাসুন্দর কাব্য থেকে একটা শ্লোকও তুলে ধরলেন, যেখানে স্পষ্ট লেখা, অঞ্জনার তীরে ধাম, গোপালচন্দ্র নাই নাম। এরপর তো আর কোনো সন্দেহই থাকে না। কিন্তু সত্যি কি তাই? ইতিহাসবিদরা যখন এই তথ্যগুলো যাচাই করতে নামলেন,
তখন বেরিয়ে এলো এক ভয়ঙ্কর সত্য। চলুন এবার এক এক করে 3টি মূল প্রশ্ন দিয়ে এই জটটা ছাড়ানোর চেষ্টা করি। প্রথম প্রশ্ন, গোপালের বাড়ি কোথায়? কুবোধনাথ মল্লিকের নদিয়া কাহিনী বলছে বাড়ি ঘূর্ণিতে, দেওয়ানজি বলছে শান্তিপুরে, আবার বিশ্বকোষ বলছে গুপ্তিপাড়ায়। ঠিক উত্তর কারো জানা নেই। দ্বিতীয় প্রশ্ন, গোপালের পদবী কি? কেউ বলছে নাই, কেউ বলছে বিশ্বাস, আবার কেউ ভাণ্ডারী। এরও কোনো অকাট্য উত্তর পেলাম না। তৃতীয় প্রশ্ন, গোপালের উপাধি কি সত্যি হাস্যার্ণব ছিল? নগেন্দ্রনাথ দাস বলেছিলেন রাজা তাকে এই উপাধি দেন। দেওয়ানজিও বলেছিলেন হাস্যার্ণব নামে আর একজন ভাঁড় ছিলেন। কিন্তু আধুনিক গবেষণায় এক বোম ফাটল। জানা গেল হাস্যার্ণব কোনো ব্যক্তি বা উপাধি নয়, এটি আসলে একটা প্রাচীন সংস্কৃত হাসির নাটকের নাম। অর্থাৎ বইয়ের নাম আর মানুষের নাম সম্পূর্ণ গুলিয়ে ফেলা হয়েছে। আর সেই যে ভারতচন্দ্রের বিদ্যাসুন্দর কাব্যের শ্লোক, অধ্যাপক মদনমোহন গোস্বামী বিদ্যাসুন্দরের সবচেয়ে পুরনো পুঁথি দুটো পরীক্ষা করে দেখেছেন, ওই শ্লোকটি সেখানে কোথাও নেই, পুরোটাই জাল। যে ব্যক্তি এত বিস্তারিতভাবে গোপালের জীবনী লিখেছেন, তিনি গোপালের মৃত্যু সম্পর্কে কিন্তু একেবারে নীরব ছিলেন। বলা হয় রাজা কৃষ্ণচন্দ্রের জীবনরূপ সোনার জাহাজ যেদিন ডুবল, সেই দিনই গোপালের রসিকতারও পতন হলো। অথচ কৃষ্ণচন্দ্রের মৃত্যু হয় 1782 সালে, আর গোপালের 1767 সালে। এমনকি গোপালের যে ঐতিহাসিক ছবিগুলো আমরা দেখি, যেখানে তিনি লর্ড ক্লাইভের সঙ্গে করমর্দন করছেন, আধুনিক গবেষণায় সেগুলো ভুয়ো প্রমাণিত হয়েছে। আমাদের চেনা সেই ভুঁড়িওয়ালা গোপালের সঙ্গে এর কোনো মিলই নেই। তাহলে কি গোপাল সত্যি ছিলেন না? তাহলে এই ভুঁড়িওয়ালা চেহারা আর এই এত এত হাসির গল্প তাহলে কোথা থেকে এলো? এর উত্তর লুকিয়ে আছে 19 শতকে কলকাতার একটা ব্যস্ত গলিতে, আমাদের সেই প্রিয় বটতলায়। 1850-এর দশক। কলকাতায় তখন প্রিন্টিং প্রেস বা ছাপাখানার ব্যবসা প্রায় বেশ জমে উঠেছে। পাঠকের চাহিদা মেটানোর জন্য প্রকাশকদের প্রচুর বই চাই। তারা দেখলেন মার্কেটে হাসির বইয়ের প্রচুর ডিমান্ড। তখন তারা গ্রাম বাংলার লোকশ্রুতিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানান হাসির কাহিনী জড়ো করলেন। ঠিক যেমন উত্তর ভারতে আকবর আর বীরবলের গল্প জনপ্রিয়, তেমনি বাংলায় তারা হিরো হিসেবে দাঁড় করালেন মহারাজা কৃষ্ণচন্দ্র এবং তার কাল্পনিক সভাসদ আমাদের গোপালকে। ব্যাস, হু হু করে বিক্রি হতে লাগলো গোপাল ভাঁড়ের বই। ঐতিহাসিক গৌতম ভদ্র একেই বলেছেন আরবান ফোকলোর বা শহরের লোককথা। কারণ গোপালের গল্পে এমন অনেক কোর্ট কাচারি বা ব্যবসার উল্লেখ পাওয়া যায় যা 18 শতকের নদিয়াতে ছিলই না, ছিল 19 শতকে ব্রিটিশ শাসিত কলকাতায়। ডক্টর সুকুমার সেন তো দারুণ একটা থিওরিও দিয়েছেন। তিনি বলেছেন রাজবাড়ির ভাণ্ডার বা স্টোর রুম যারা সামলাতো তাদের বলা হতো ভাণ্ডারী। কালের নিয়মে সেই ভাণ্ডারী শব্দটা ছোট হয়ে ভাঁড়ে পরিণত হয়েছে। গোপাল যে একটা কাল্পনিক চরিত্র, এটা মেনে নিতে আজও আমাদের কষ্ট হয়। কেন আমরা তাকে ছাড়া চলতে পারি না? কারণটা কি শুধুই বিনোদন? কারণটা হলো প্রতিবাদ। অষ্টাদশ শতাব্দী ছিল এক ভয়ঙ্কর সময়। একদিকে বর্গী হামলা, অন্যদিকে নবাবের অত্যাচার, আর ভেতরে রক্ষণশীল সমাজের জাতপাতের কড়াকড়ি। সাধারণ মানুষের কথা বলার কোনো সাহসই ছিল না। সমাজ তখন একটা সেফটি ভালভ হিসেবে তৈরি করলো গোপাল ভাঁড়কে। গোপাল ভাঁড়ের বেশ কিছু গল্প শুনলে মনে হবে গোপাল কিন্তু ভাঁড়ামো করছে না, সে নিছক লজিক দিয়ে রাজার অন্যায়ের প্রতিবাদ করছে। এইরকম আজু গোসাই বা হাস্যরাম ভাঁড়ের অসংখ্য গল্প আজ গোপাল ভাঁড়ের নাম নিয়েই চলছে। সমাজের সম্মানীয় মানুষদের নিয়ে এমন চটুল গল্প লেখা যেত না বলেই গোপাল নামে এক কাল্পনিক চরিত্র মানুষ তৈরি করে। তাহলে আমাদের এই দীর্ঘ ইনভেস্টিগেশনের রায় কি দাঁড়ালো? বায়োলজিক্যালি বলতে গেলে না, গোপাল ভাঁড় ছিলেন না। তিনি কোনো রক্ত মাংসের মানুষ নন। সম্ভবত রাজসভার কোনো এক কোণায় বসে থাকা এক ভাণ্ডারী, অথবা মুক্তারামের ছায়ায় তৈরি হওয়া
কোনো এক মিথ। কিন্তু ইতিহাস কি শুধু দলিল আর দস্তাবেজেই লেখা থাকে? ডক্টর সুকুমার সেন বলেছেন, গোপাল ভাঁড় বাঙালির এক নেসেসারি ফিকশন। যখন আমরা ইংরেজদের গোলামি করছি, আত্মসম্মান ধুলোয় মিশছে, তখন আমাদের এমন একজন কাউকে দরকার ছিল যে কথায় কথায় সাহেব আর রাজাদের হারিয়ে দিতে পারে। আমরা উত্তর ভারতে বীরবলকে দেখে হিংসা করতাম, তাই আমরা নিজেদের নিজস্ব হিরো তৈরি করেছি। এই গোপাল মিথ নয়, তিনি 300 বছরে বাঙালির হাসি, কান্না, রাগ আর তীক্ষ্ণ বুদ্ধিমত্তার এক শাশ্বত প্রতীক। রক্তমাংসের মানুষেরা কালের নিয়মে মুছে যান, কিন্তু গোপাল ভাঁড় তিনি চিরন্তন। সেই যে যুগের পর যুগ কেটে যায়, কিন্তু বাঙালি তাকে ভোলে না আর ভুলবেও না। আপনাদের কি মনে হয় গোপাল ভাঁড়কে নিয়ে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর ইতিহাসের এমন আরও তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বঙ্গদর্পণ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অজানা কোনো গল্প নিয়ে।